আজকে আমরা 2024-এ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের যেই কোয়েশ্চেন্স গুলো এসছে তোমাদের, তার আনসার গুলো এখন আমরা দেখে নেব। তো দেখে নাও আমার সাথে কি কি আনসার হবে কোন কোন কোয়েশ্চেনে, এবং তার সাথে সাথে মিলিয়ে নাও এবং দেখে নাও তোমরা কত নাম্বার পেতে পারো তোমাদের পরীক্ষাতে। ওকে, প্রথমেই চলে আসছি বিভাগ কতে। দেখো এখানে কি রয়েছে, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ভূমিকম্প, পাত সঞ্চালন, অগ্নুৎপাত না আবহবিকার। বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কিন্তু আবহবিকার, যেহেতু এটা বাইরে ঘটছে। ওকে, ভূপৃষ্ঠের বাইরে ঘটছে। এগুলো কিন্তু মানে অর্থাৎ কিনা বাকিগুলো কিন্তু একটা বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হবে না। পার্বত্য হিমবাহে শীর্ষদেশ এবং হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে কি বলে? এইখানে যে তোমরা গভীর একটা সংকীর্ণ একটা ফাটল দেখতে পাচ্ছ, তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলবো বক্সউন্ড। এবং এইখানে যেই পর্বতের আরো নিচে অংশে যেই ফাটলগুলিকে দেখতে পাবো অপেক্ষাকৃত কম, তাকে কিন্তু আমরা ক্রেভাস বলবো। ওকে, এবং এরেটে অর সার্ক কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায়, অবশ্যই ট্রপোস্ফিয়ারে আবহাওয়ার গোলযোগ দেখা যায়, স্ট্রাটোস্ফিয়ারে তো একদমই দেখা যায় না গোলযোগ। আয়নোস্ফিয়ারে বায়ু আয়নিত অবস্থায় থাকে, মেসোস্ফিয়ারেও দেখা যায় না। বৈপরীত্য উত্তাপ কখন সংঘটিত হয়? বৈপরীত্য উত্তাপ তখনই সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে কিন্তু উষ্ণতাও বৃদ্ধি পায়। আমরা জানি যে নর্মাল যে উচ্চতা বৃদ্ধিতে কিন্তু উষ্ণতা হ্রাস পায় প্রতি 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায় 1000 ডিগ্রি মানে 1000 মিটার উপরে আমরা উচ্চতা ওঠার সাথে সাথে প্রতি 1000 মিটার উচ্চতাতে। কিন্তু যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তখন সেটা বিপরীত অবস্থা হচ্ছে, তখন তাকে আমরা বলছি বৈপরীত্য উত্তাপ। ভূপৃষ্ঠের কোনো এক স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত মিনিট? স্টুডেন্ট, 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলা হয়? ওকে, তাকে কিন্তু বলা হয় হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো অবশ্যই ধানের খোসা, যেটা জৈব বিশ্লেষ্য বজ্র পদার্থ। বাকি কিন্তু সবগুলি বিষাক্ত এবং জৈব অবিশ্লেষ্য বজ্র পদার্থ। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদের নাম হলো স্টুডেন্ট প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হচ্ছে গিয়ে শিলং মালভূমি। ওকে, শিলং মালভূমির কিন্তু এক ঢালে মৌসিন নাম অবস্থিত। এই যে এই অংশ অবস্থিত যেখানে আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখতে পাই। ধরো এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত তোমরা অনেকেই জানো যে শৈলক্ষেপ বৃষ্টিপাতের এই অংশে যখন বায়ু উপরে উঠছে তখন কিন্তু এই ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং তার পরবর্তী ধরো এখানে মৌসিন নাম অবস্থিত, মৌসিন নাম, আর এই ঢালে শিলং অবস্থিত। এই ঢালে কিন্তু এই ঢালে শিলং অবস্থিত, ওখানে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে না, বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখতে পাবো। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ওকে, যেটা আমরা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখতে পাই। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? নাগপুরে অবস্থিত। বনজ ভিত্তিক একটি শিল্পের নাম স্টুডেন্ট, অবশ্যই কাগজ শিল্প। একদম সোজা কোয়েশ্চেন, বন থেকে পাচ্ছি আমরা কাগজ, তৈগা বনভূমি থেকে পাচ্ছি। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত হচ্ছে চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় নীল। এরপর চলে আসি বিভাগ খতে, যেখানে আমরা বিভিন্ন বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ এরকম আমাদের লিখতে হবে। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয়। ওকে, তো আনসারটা এখানে কি হবে? শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় না, ঝুলন্ত উপত্যকা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, একদম ঠিক, সমুদ্র বায়ু কিন্তু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।
হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা। একদমই না, এটা কিন্তু সুন্দরবনে আমরা গড়ান ও গোলপাতা দেখতে পাই। গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। একদমই না, গোদাবরী কিন্তু আমাদের পূর্ববাহিনী নদী। মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই পূর্ববাহিনী নদী, যেটা আমাদের বঙ্গোপসাগরে এসে মিশছে। কিন্তু নর্মদা, তাপ্তি সেটা কিন্তু, যেটা আমাদের পশ্চিম বাহিনী নদী আরব সাগরে পড়ছে, সেটা কিন্তু গোস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়েছে। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, অবশ্যই, তো এখানে হবে শুদ্ধ। মহাকাশ থেকে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো। একদম না, অশুদ্ধ, এটা হবে আর্যভট্ট। তাহলে প্রথমে এটা গেল শুদ্ধ, তারপরে এটা কি হবে? অশুদ্ধ। নেক্সট কি হবে? শুদ্ধ, তারপরে অশুদ্ধ, তারপরে অশুদ্ধ, তারপরে শুদ্ধ, তারপরে আবার অশুদ্ধ। জাস্ট লিখে নাও, এভাবে মিলিয়ে নাও। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। জলপ্রপাত। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে। আমরা জানি কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। নিরক্ষীয় অঞ্চলে অবশ্যই পরিচালন বৃষ্টিপাত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কিন্তু নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে কিন্তু শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইনজেকশন সিরিজ কিন্তু একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র। ন্যাপথা কিন্তু শিল্পের প্রধান, কোন শিল্পের প্রধান কাঁচামাল স্টুডেন্ট? পেট্রো রসায়ন শিল্পের। – 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হল অরুণাচল প্রদেশ। প্রতি কিমিতে মোটামুটি 17 জন লোক বাস করে। এবারে স্টুডেন্ট একটি বা দুটি কথায় উত্তর দাও। দেখো, চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় দেখা যায়? অবশ্যই দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? আয়োনোস্ফিয়ার। কোন মহাসাগর ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর কি হবে? আমফান। বাংলাদেশে কি হবে? নিসর্গ। বাংলাদেশে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? অবশ্যই লবণাম্ব। সুন্দরবন অঞ্চলে দেখতে পাই। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম বেশি উপযোগী? অবশ্যই পাইপলাইন। পাইপলাইনের মাধ্যমে কিন্তু আমরা খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা বোঝানো হয়, এই যে কাল্পনিক রেখাগুলোর সাহায্যে ভূমির উচ্চতা বোঝানো হচ্ছে, ধরো 1000, এখানে ধরো 1020, 1040, ওকে। তার ফলে আমরা এখান থেকে আমরা কি এরকম পর্বত আঁকতে পারি। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? এই রেখাগুলোকে হচ্ছে সম উন্নতি রেখা, কারণ সমান উচ্চতা বিশিষ্ট অংশকে দেখাচ্ছে। ওকে, নেক্সট দেখো, কাশ্মীর উপত্যকা কি হবে? কাশ্মীর উপত্যকা হবে জাফরান, অর্থাৎ এখানে হবে 2.4.1. নেক্সট কি হবে? সালেম কি হবে? সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র 2.4.4. নেক্সট হবে আলপি উদ্ভিদ কি হবে? রডোডেন্ড্রন 2.4.3. নেক্সট কি হবে? রাজস্থান লুনি নদী, অন্তর্বাহিনী নদী লুনি নদী আমরা সবাই জানি। নগ্নি ভবনের সংজ্ঞা দাও। ওকে, দেখো, নগ্নি ভবন কিন্তু স্টুডেন্ট আমরা বলতে পারি যখন তিনটে প্রক্রিয়া একসাথে কাজ করে। ওকে, ধরো
যেখানে কাজ করছে তোমাদের আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয় প্লাস কিন্তু ক্ষয়ীভবন, যেখানে প্রক্রিয়া, তিনটে প্রক্রিয়া একসাথে কাজ করছে, সেখানে আমরা অগ্নিভবন দেখতে পাচ্ছি। কার্যকরী সৌর বিকিরণ 34%, ইনসুলেশনও বলছি। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও, এটাও জাস্ট দেখে নেবে। অ্যাপোজি জোয়ার, যখন সূর্য চাঁদ পৃথিবী একই যখন সরলরেখা থাকে তখন জোয়ার বেশি হয়, দেখেন অ্যাপোজি জোয়ার বলছি। কঠিন বজ্রপদার্থের সংজ্ঞা দাও, যেসব আমরা প্রতিদিন দৈনন্দিন কাজে ব্যবহার করি, প্লাস্টিকের কৌটো, অন্যান্য নাইলন, কাঠ, অন্যান্য যে জিনিসগুলো ব্যবহার করি। বজ্রের পৃথকীকরণ, আমরা অবশ্যই জৈব বিশ্লেষ্য বজ্র পদার্থ এবং অবিশ্লেষ্য বজ্র পদার্থ থেকে আলাদা করব। কয়াল, মাল্লান বানহুইতে দেখতে পাই। নেক্সট কি, যে কোন দুইটি নদী মিলিত হয়ে ভাগীরথী এবং অলকানন্দা কিন্তু মিলিত হয়ে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তোমরা যখন দেবপ্রয়াগে মিলিত হয়েছে ভাগীরথী এবং অলকানন্দা নদী, তারপর থেকে কিন্তু গঙ্গা নদীর নাম গঙ্গা নদী রয়েছে। শিকড়ালগা শিল্প, এটা কিন্তু আমরা কার্পাস বয়ন শিল্পকে বলতে পারি। দূর সংবেদনের সংজ্ঞা দাও, যখন রিমোট সেন্সিং, যখন আমরা দূরবর্তী কোনো ছবি তুলতে পারি ডিরেক্ট না ছুঁয়ে, তখন দূর সংবেদন বলা। জিও স্টেশনারি, পৃথিবীর গতির সাথে, এটা পৃথিবী সেই গতির সাথে একই আবর্তন, মানে সেই গতির সাথে তাল মিলিয়ে যখন পৃথিবী চারিদিকে ঘুরে চলেছে যে উপগ্রহ, সেটাকে আমরা জিও স্টেশনারি উপগ্রহ বলছি। হিমরেখার উচ্চতা সর্বত্র সমান এবং সব ঋতুতে সমান হয় না কেন, এটাও তোমাদের বারবার কোয়েশ্চেন করেছি। দেখো পোলার এরিয়াতে, যেখানে ধরো এই অংশে পোলার এরিয়াতে কিন্তু হিমরেখার উচ্চতা কিন্তু 0 মিটারে থাকে, কিন্তু ধরো আমরা নিরক্ষীয় অঞ্চলে আসলাম বা নাতিশীতোষ্ণ অঞ্চলে আসলাম, সেখানে কিন্তু এই অংশে থাকে ধরো 100 মিটার বা এরকম উচ্চতাতে থাকে। কেন কি, দেখো অনেক সময় দেখা যায় যে এই বরফ এখানে কিন্তু সারা বছর থাকছে, কিন্তু নিচের অংশ গলে যাচ্ছে। কিন্তু পোলার এরিয়াতে আমরা দেখবো সারা বছরই সব জায়গায় মোটামুটি বরফের ভিতরে থাকে, 0 মিটারে কিন্তু আমাদের হিমরেখা থাকে। জৈব ভঙ্গুর, অভঙ্গুর বজ্রপাত, যেগুলো ভঙ্গুর নয় অভঙ্গুর, সেগুলোর মধ্যে পার্থক্য লিখতে হবে তিনটে মোটামুটি। পরিবেশের ওপর বজ্রের তিনটি প্রভাব, অবশ্যই পরিবেশের ওপর বজ্রের ক্ষতিকারক প্রভাব রয়েছে, মানব জাতির ওপর ক্ষতিকারক প্রভাব রয়েছে, বিভিন্ন ইকোসিস্টেমের ওপর অর্থাৎ বাস্তুতন্ত্রের ওপর প্রভাব পড়ছে, বিভিন্ন উদ্ভিদ মারা যাচ্ছে। মৃত্তিকা সংরক্ষণের, যে নতুন ফালি চাষ করে, সমোন্নতি রেখা বরাবর চাষ করে আমরা কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করতে পারি। ভারতীয় কৃষি তিনটি মুখ্য সমস্যা রয়েছে, যে জলসেচের অভাব রয়েছে, মূলধনের অভাব রয়েছে, আরো এইসব অভাব রয়েছে। উন্নত টেকনোলজির অভাব রয়েছে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, যেমন ধরো উপগ্রহ চিত্র তোমরা সবাই জানো, একটা ক্যামেরা দিয়ে স্পেসিফিক তোলা হচ্ছে, ভূবৈচিত্র্য সূচক কিন্তু জরিপ করে সেই স্থানে গিয়ে আমরা তুলছি সেখানকার। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেল রয়েছে, স্টেটসম্যান স্কেল রয়েছে, আরএফ স্কেল রয়েছে। ওকে, এগুলো লিখতে হবে বেসিক্যালি।